প্রফেসর ইউনুস একটা প্রেসার পেয়েছেন আমেরিকান কাছ থেকে। তারা একটা লিস্ট দিয়েছেন যে সমস্ত অফিসাররা গুম, খুন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমেরিকা হয়তো তাদেরকে স্যাংশন দিতে পারে। আমেরিকানরা অ্যাকচুয়ালি দুইটা জিনিস বলেছে, একটা হচ্ছে মিলিটারি, একটা হচ্ছে সংবিধান সংশোধন, যেটা ডক্টর প্রফেসর ইউনুস সরকারও ভারতের প্রভাব যুক্ত। এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক। আমি মনে করি প্রফেসর ইউনুস হয়তোবা সময় নিচ্ছেন কিনা জানি না, বাট আমি এখনো ওনার উপর ভরসা করি। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই দেখলাম যে জুলকারনাইন স্যারের একটা স্ট্যাটাস দেখলাম যে সেনাবাহিনীর 5 সদস্য মায়ের ডাকের যে প্রধান আছেন সানজিদা, ওনার ভাইকে ধরে নিয়ে গেছে 5 জন সেনা সদস্য। আমি বিট কনফিউজ হয়ে গেলাম যে সেনা সদস্য বলা মানে হচ্ছে, তার মানে হচ্ছে দে ওয়্যার ইন ইউনিফর্ম প্রবাবলি। যেহেতু এখন মাঠে যৌথ বাহিনী কাজ করছে, সেনাবাহিনী মাঠে কাজ করছে, সো সেনাবাহিনী গিয়ে ধরবে এবং ধরে তার সাথে খারাপ ব্যবহার করেছে, এটা প্রিটি ডিস্টার্বিং। মানে সেনা সদস্যদের এরকম করার কথা না। এমন যদি হতো যে ডিজিএফআই তে তো সেনাবাহিনীর অফিসার আছে, তারা করেছে বা কেউ করেছে, বাট সরাসরি সেনাবাহিনীর নাম ব্যবহার করে একজনকে তুলে নিয়ে যাওয়া, তাও আবার যারা মায়ের ডাক সংগঠনটা আমরা জানি যে এটা গুম বিরোধী একটা, যারা গুমের বা হত্যা শিকার হয়েছে তাদের পারিবারিক একটা সংগঠন। এই সংগঠনের যে মেইন সানজিদা তার ভাইকে নিয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমার মনে হয় সেনাবাহিনী যেহেতু নামটা ব্যবহার হয়েছে এবং জুলকারনাইন হওয়ার সাথে সাথে আমি দেখলাম এটা বিপুল শেয়ার হয়েছে, আমিও শেয়ার করেছি আমার বলে। সেনাবাহিনী নিশ্চয়ই এটার একটা এক্সপ্লেনেশন দিবে যে সেনাবাহিনী বা আমি যেটা ধারণা করি যেটা হতে পারে সেটা হচ্ছে অনেক সময় এই ধরনের অভিযান চলাকালে বিভিন্ন লোকজন মিস ইনফরমেশন করার চেষ্টা করে, হয়তো বা কেউ চক্র তার নামে কোনো কিছু ইনফরমেশন দিয়েছে, বাট কথা হচ্ছে সেনাবাহিনীর সদস্য আবার খারাপ ব্যবহার করেছে তাদের সাথে। এইটাও একটা পয়েন্ট হতে পারে যে হয়তোবা ডেলিভারেটলি তারা গিয়েছে। এনিওয়ে, আমরা অপেক্ষা করতেছি এই জিনিসটা একটা এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সেনাবাহিনী থেকে। সেনাবাহিনীর আমি এইটুকু বলতে পারি যে সেনাবাহিনীকে দুর্নাম করার চেষ্টা একটা মহল করতেছে, তাতে কোনো ডাউট নাই। আমাকেও হয়তো বা অনেকে এটার সাথে ইনক্লুড করতে পারেন, যেহেতু আমি সেনাবাহিনীর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমি নিজেও যখন সেনাবাহিনীতে ছিলাম, গোয়েন্দা সংস্থায় ছিলাম, তখন এরকম রিটায়ার্ড লোকজন যখন বিভিন্ন সেনাবাহিনীর সমস্যা নিয়ে লিখত, আমরা বিরক্ত হতাম। কিন্তু আমি মনে করি সেই একই কাজ আমি করতেছি এটা আমি বলবো না, কারণ গত 16-17 বছরে সেনাবাহিনী এই আওয়ামী লীগের আন্ডারে যে মনস্টারের রূপ নিয়েছে তা ধীরে ধীরে হয়তোবা এই 5ই আগস্ট আন্দোলনের পরে কিছুটা ভাবমূর্তি উদ্ধার করেছে, বাট স্টিল আমরা সবসময় বলে আসছি যে যারা গুম খুন বা অন্যান্য অপরাধের সাথে জড়িত তারা স্টিল এখনো চাকরিতে আছে। সামান্য কিছু লোকজন অ্যারেস্টেড হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে। এনিওয়ে, আমি এখন আরো একটা তথ্য বলবো। আমরা সবাই জানি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে এসেছিলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওখানে ভাষণ দেন, বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দের সামনে বক্তব্য রাখেন এবং বক্তব্যটা সবারই সমাদৃত হয়েছে, সবাইকে অনুপ্রাণিত করেছে, আমাকে অনুপ্রাণিত করেছে। বাট এট দ্য সেম টাইম আমি তো কন্টিনিউয়াস বলে আসছিলাম যে সেনাবাহিনীর ভিতরে তার ডক্টর ইউনুসের কোনো কন্ট্রোল নাই, কারণ সে অনুযায়ী কোনো ব্যবস্থা উনি নিচ্ছেন না এখন পর্যন্ত। সেই যারা ফ্যাসিবাদের দোসর যারা ছিলেন, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছেন, তারা স্টিল সেনাবাহিনীর সদস্য, স্টিল দে আর সার্ভিং। হেলিকপ্টার থেকে গুলি শুধু না, তারপরে যারা আমরা দেখেছি ব্রিগেডিয়ার ইমরানের নেতৃত্বে
জনগণের দিকে গুলি করতেছিল, আরো অনেক অফিসারকে আমরা দেখেছি, তাদের এগেইনস্টে এখন পর্যন্ত কিছুই করা হয়নি। সো সেই সূত্রে আমরা সবসময় বলে আসছি। বাট আমি যেটা জানতে পারলাম এবং মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করলাম, সেটা হচ্ছে আমরা সবাই জানি ডক্টর ইউনূসের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক আছে, এবং সেই অনুযায়ী আমরা যেটা বারবার হ্যামার করছি, আমি তো মোটামুটি প্রতিটা আমার টক শো, প্রতিটা আমার ইন্ডিভিজুয়াল যে লাইভগুলো আছে সেটাতে বলেছি, প্রফেসর ইউনূস সম্ভবত একটা প্রেশার পেয়েছেন আমেরিকান কাছ থেকে। সেটা হচ্ছে যে তারা একটা লিস্ট দিয়েছেন যে সমস্ত অফিসাররা গুম, খুন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমেরিকা হয়তো তাদেরকে স্যাংশন দিতে পারে। হ্যাঁ, আমি আবার বলি, স্যাংশন দিতে পারে। সো আমি আশা করছি যে প্রফেসর ইউনূস দেশে ফেরত যাওয়ার পরেই অ্যাটলিস্ট 7 থেকে 10 দিনের মধ্যে এই অ্যাকশনগুলো আমরা দেখতে পাবো। আমি আবারও বলছি যে প্রফেসর ইউনূস যদি সেনাবাহিনীর উপরে প্রত্যক্ষভাবে তার প্রভাব যেটা আছে, যে কন্ট্রোল যেটা আছে, ওটা যদি ধরতে পারেন, তাহলেই উনার যে এই সময়কাল, তার যে শাসন আমল যেটা আমি বলবো, সেটা স্মুথ হবে। এখনো আমি যারা আমাদের বিরুদ্ধে মানে হচ্ছে আমরা যে সমস্ত জিনিস প্রচার করি এই ইউনূস সরকারের বিরুদ্ধে, বিভিন্ন জিনিস পাঠায়, আমাকে ইনবক্সে পাঠায়, আওয়ামী লীগের লোকজন এখন আমাকে পাঠায় যে আওয়ামী লীগের এই প্রফেসর ইউনূস সরকার ইজ ফেইলিং, এবং আরো অনেকেই দেখছি, পিনাকি দাদাও বলছেন প্রফেসর ইউনূসের এই গভর্নমেন্টের এগেনস্টে, এবং উনি যে সমস্ত জিনিস সহি বলছেন। তারপরেও আমি মনে করি যে এখনই আমরা প্রফেসর ইউনূসের সরকারকে ওইভাবে নিন্দা করব না, কারণ অনেক ধরনের শর্টকামিংস থাকে প্রশাসনের উপরে ওঠার পরে, যে জিনিসটা বোঝা যায়। বাট আমরা সবসময় চাই, জনগণ যারা, আমরা চাই ট্রান্সপারেন্সি থাকুক। আমি মনে করি যে প্রেশারটা আমেরিকা থেকে এসেছে, সেই অনুযায়ী যদি উনি এই সেনাবাহিনীর এই মাসল পাওয়ার যারা ছিল আওয়ামী লীগের, তাদেরকে যদি চাকরিচ্যুত এবং আইনের আওতায় আনেন, তাহলে এই সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। এখনো আওয়ামী লীগের যারা পান্ডা আছে, এখন আমরা আজকে একটা ছোট্ট ভিডিও দেখলাম, কোন এক মডেল নাকি রাজু ভাস্কর্যের সামনে ওই কেক নিয়ে গেছে শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে, এবং তাকে সবাই বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা বলেছে। আমরা সাধারণত তিনি নারী যেহেতু, হয়তোবা উনি মব জাস্টিসের পাল্লায় পড়েন, নাহলে চর চাপ্পর খাইতে হইতেন, এটা আমি যেটুকু বুঝি বাংলাদেশের মানুষের যে এখন যে আবেগের যে অবস্থানটা। বাট আমেরিকানরা অ্যাকচুয়ালি দুইটা জিনিস বলেছে, একটা হচ্ছে মিলিটারি, একটা হচ্ছে সংবিধান সংশোধন। যেটা সংবিধান সংশোধন ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না, এটা একটা প্রায়োরিটি। এটা প্রফেসর ইউনূস নিশ্চয়ই, যারা এটার উপর স্পেশালিস্ট, তাদের কথাই বলবেন, তাদের মাধ্যমে জিনিসটা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আমার কাছে লেমম্যান হিসেবে সংবিধান সংশোধনের একটা জিনিস আমার কাছে খুব মনে হয়, যেটা বোধহয় গণতান্ত্রিক না। সেটা হচ্ছে যে মনে করেন আমি এক জায়গার এমপি, আমি আওয়ামী লীগের ব্যানারই মনে করলাম যে আমি একজন এমপি, এবং আমি মনে করি যে আমাকে তো আমাদের স্থানীয় লোকজন তো ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, আমি জনপ্রতিনিধি। সো এখন আওয়ামী লীগ একটা খারাপ কাজ করলো, আমি এটার বিরোধিতা করলাম, আমি ওটার এগেনস্টে পার্লামেন্টে ভোট দিলাম, অথবা সাথে সাথে আমার জনপ্রতিনিধি থেকে আমি খারিজ হয়ে গেলাম। এইটা কি গণতন্ত্র হলো? কারণ আমাকে তো স্থানীয় লোকজন আমাকে ভোট দিয়ে করেছে, ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচন করেছে, তাই না? এই জিনিসটা মনে হয় আমাদের সংশোধন করা উচিত। আমার মনে হয় যারা বিশেষজ্ঞ তারা এই জিনিসটা করবেন, কারণ তাহলে আমি ধরে নিই যে আমি নির্বাচিত হয়েছি, মানে হচ্ছে এটা সেই নির্বাচন না, আওয়ামী লীগের নির্বাচন না। মানে আমি বলতেছি একটা স্বাভাবিক সময়ে যেভাবে মানুষ এমপি নির্বাচিত হয়, সেভাবে যদি নির্বাচিত হই, এটা আমার মনে হয় কন্ট্রোল করবেন। আমি যেটা ইতিহাস থেকে শুনেছি, লোকজনের থেকে গুরুত্বপূর্ণ লোকজনের কথাবার্তা শুনেছি, সেটা হচ্ছে আমাদেরকে স্বাধীনতার পরেই এই সংবিধান এবং জাতীয় সঙ্গীত, এই দুটা রেডিমেড ভাবে মোটামুটি ইন্ডিয়া আমাদেরকে খাওয়াই দিচ্ছে, এবং ডাক্তার কামাল হোসেন শুধু একটা ক্যারিয়ারের করছেন, এখন আমরা সবাই জানি এই জিনিসটা। সো আমি মনে করি যে এই সরকারের এই যে এখনো যারা আওয়ামী লীগের আছে আশা করতেছেন, আমাকে একজন অ্যাকচুয়ালি
কঠিন আওয়ামী লীগের লাগাতার এই সরকারের ব্যর্থতার বিভিন্ন ভিডিও। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে পিনাকি দাদার ভিডিও আমরা সবাই খুব পছন্দ করি। এই শেখ হাসিনার ফলের ভিতর তার যে অবদান আছে, তিনি যে গ্রাউন্ড প্রিপেয়ার করেছেন তা অবিস্মরণীয়। সেই পিনাকি দাদার ভিডিও এখন আমাকে আওয়ামী লীগের লোকজন পাঠায় যে আর বেশি দিন এই সরকারের স্থায়িত্বকাল নেই। এটাই দুঃখজনক। বাট আমি এত তাড়াতাড়ি হতাশ হতে চাচ্ছি না। আমি মনে করি যে সেনাবাহিনীর যে সমস্ত পান্ডা যারা ছিল এই সরকারের, এগুলাকে যদি রিমুভ করে দেয় তাহলেই বাকি সবার ভিতরে একটা অবস্থা তৈরি হবে যে অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট হাসিনা সরকার ইজ নো মোর পাওয়ার। নাহলে আপনি দেখেন যে এখনো খতিব চলে আসে, কারণ সে পালাই গেছিল কিন্তু এখনো চলে আসে, কারণ তাদের সমস্ত লোকজন এখনো আছে এবং প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা তাদের ভিতরে একটা ফিলিংস আছে। ইভেন আমি বলেছি যে গুরুত্বপূর্ণ বন্দী যারা আছে তারাও আশা করছে যে 1.5 মাসের মধ্যে কিছু একটা হয়ে যাবে। এবং আমরা সবাই এটাই স্প্রেড করেছি মানে আমাদের কাছে তথ্য প্রমাণের ভিত্তিতে যে সেনাবাহিনী যে কোনো সময় ক্ষমতা নিয়ে নিতে পারে। বাট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন এটার কোনো সম্ভাবনা আমি দেখছি না যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার পরিস্থিতি। এটা কোনোভাবেই জনগণও এটাকে ওয়েলকাম করবে না। একটা সময় ছিল যে রাজনৈতিক দলগুলোর অনিয়মের প্রেক্ষিতে জনগণ আশা করতো সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করুক, বাট এই মুহূর্তে কেউ চাচ্ছে না যে, সো এটা সেনাবাহিনীও ভালোভাবে জানে। আমি আরেকটা জিনিস বলি যে আমি বিভিন্ন ইয়াতে বলেছি, সেনাবাহিনীর প্রধান তিনি নিজে চরমোনাইয়ের পীর, তারপরে জামাতের সদস্য এদের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন এবং তারা ফিউচারে একটা নতুন রাজনৈতিক দল প্লাস ওইটার সাথে তাদেরকে জোট গঠন করে একটা, আমার কাছে যেটা মনে হয়েছে তা দে আর ট্রাইং টু কাউন্টার বিএনপি। যেহেতু বর্তমানে মাঠে বিএনপি সবচেয়ে স্ট্রং, সো তাদেরকে কাউন্টার করার জন্য। এবং আমি সেম জিনিস দেখলাম যে ছাত্ররা যে আন্দোলনের সাথে জড়িত আছে তারাও বিএনপির ব্যাপারে পজিটিভটা। হ্যাঁ, আমরা আওয়ামী লীগ বিএনপি তারা একটার পর একটা দেশ শাসন করেছে। আমাদের ভিতরে প্রত্যেকটা দলের এই পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট আছে, যেটা আওয়ামী লীগ সরকার গত 16 বছরে মোটামুটি তাদের প্রতি জনগণকে বিষয় তুলছে। বাট সো এখানে আমাদের হোপ বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি থাকে, বাট এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু দাঁড়াতে পারেনি। এবং আমরা কয়েকদিন আগেও আমি কথা বলেছি যে ছাত্ররা একটা নতুন দল গঠন করার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় কয়েকটা শহরে ভিজিট করেছে। এবং আমি অ্যাজিউম করেছিলাম যে সম্ভবত সেনাপ্রধান এই ব্যবস্থাপনার সাথে জড়িত, কারণ তারা যখন যাচ্ছে তাদেরকে ওখানে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে। বাট আমি মাল্টিপল সোর্স থেকে পেয়েছি যে তাদের এই প্রজেক্ট ইজ এ ফেইলিউর, বিকজ তারা যখন ছাত্ররা বিভিন্ন জেলাতে যে কটাতেই তারা ভিজিট করেছে ওখানে জনগণের সাপোর্ট পায়নি। একটা জিনিস মনে রাখতে হবে, একটা রাজনৈতিক দল তৈরি হলে এটা জনগণের সাপোর্ট না পেলে হবে না। আমি আগেও বলেছি যে জাতীয় পার্টি এবং বিএনপি এই দুটাই হচ্ছে সরকারে থাকা অবস্থায়, বাট সেই সিচুয়েশন এখন নেই। আমরা যদি একটা রাজনৈতিক দল করতে চাই, আমি মনে করি স্টুডেন্টদের তারপরে একটা রাজনৈতিক দল করা উচিত। মানুষকে যদি আশা জাগাতে পারে একটা রাজনৈতিক দল যে কেউ করতে পারে, কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতিতে না। এখন আমরা যদি একটা ম্যানিপুলেট করা শুরু করি যে আমরা ওকে বিএনপিকে উঠতে দিব না, অথবা এই জন্য একটা রাজনৈতিক দল গঠন করতে, দিস ইজ সো রং। দেশের শাসন ব্যবস্থা কি করবে এটা জনগণ নির্ধারণ করবে, রাজনৈতিক দল যেগুলো আছে নির্ধারণ করবে। যদি বিএনপি আসলে না হলে অন্য কোনো দল যদি আসে ওয়েলকাম, বাট আমাদেরকে এই গণতান্ত্রিক সিস্টেমটাকে শ্রদ্ধা করতে হবে। আমরা চাই না যে কেউ এই ম্যানিপুলেশনের পলিটিক্সটা করুক। আমি চাই না। আমি বিএনপি এবং আওয়ামী লীগ দুইটারই সময় আমি সরকারি চাকরিতে থেকে দেখেছি, তাদের মধ্যে যে জিনিসটা আছে, বাট আওয়ামী লীগের তার প্রতি আমি একটু বেশি হয়ে যাচ্ছি, বিকজ দে আর সো মানে উইথ ইন্ডিয়ার সাথে যে কম্প্রোমাইজটা করে বিএনপি করে না। এটাই হচ্ছে বিএনপির ভালো দিক। বিএনপি এখন পর্যন্ত সিরিয়াস করে না। বাট আমি এটা জানি যে দুইটা দলের মধ্যেই ভারতীয় সিম্প্যাথাইজার আছে, যেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটাই আমি বলতে চাচ্ছিলাম সোফার, যে স্টুডেন্টদেরকে এই প্রজেক্টটা ফেল করেছে। সো আমার মনে হয় যে আমরা সবকিছু বাদ দিয়ে এমন একটা ইউনুস সরকারকে আমি ফুললি সাপোর্ট দিতে চাই, কারণ আমি চাই যে
এমন একটা এনভায়রনমেন্ট আসুক যেখানে সত্যিকারের গণতন্ত্র প্রিভেল করবে। গণতন্ত্র প্রিভেল মানে হচ্ছে একটা 5 বছর পরে পরে একটা নির্বাচন হবে, নির্বাচনে যারা সরকারে আসে তারাই সরকার গঠন করবে। আমাদের শুধু দরকার হচ্ছে 5 বছর পর পরে এই সংবিধানকে হাতে রেখে কেউ যেন স্বৈরাচার না হয়ে যায়, এবং রাজনৈতিক দলগুলো যেভাবে সেনা অফিসার থেকে শুরু করে প্রশাসন সবাইকে দলীয়করণ করে এটা যেন না করে, এটা হচ্ছে আমাদের আশা থাকবে। এটা তো সংবিধানের কোনো নিয়ম করে পারা যাবে না, এটা হচ্ছে আমাদের পার্সোনাল, যারা মিলিটারিতে আছে, প্রশাসনে আছে, তাদের নিজস্ব গ্রিড, ক্যারিয়ার, এই সমস্ত জিনিস। এবং সেনাবাহিনী যেন ধীরে ধীরে ওই আগের যে পজিশন যেটা ওইটাতে যেন চলে আসতে পারে। যারা ভালো কাজ করে, ভালো ক্যারিয়ার প্রোফাইল, তাদের যেন প্রমোশন হয়, এইটাই আমরা আশা করতে পারি সেনাবাহিনীর কি বলে রিঅর্গ বা সংস্কার যেটা চলতেছে এটার জন্য। সো আমি মনে করি প্রত্যেকের অবস্থাতে কাজ করবে, এবং সেনাবাহিনী এই প্রফেসর ইউনূস চলে আসার পর যদি এই সংস্কারটা হয়, যারা ছিল স্বৈরাচারের সাথে জড়িত ছিল তাদেরকে যদি সরিয়ে দেয়, তাহলে আমি মনে করি যে প্রফেসর ইউনূস সরকারের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাকি যে যে সমস্ত জিনিস আছে, আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাই, সবগুলো আমি শেয়ার করি তাও না, আমি যেগুলো মনে করি যেটা শেয়ার করলে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট আসবে ওইটাই আমি করি। বাট আমি একটা জিনিস বলতে চাই যে দেশপ্রেম এমন একটা জিনিস, সেটার থেকে আমার ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে মানে দেশের রিকোয়ারমেন্টটা সবচেয়ে বড় হবে। আমি যদি কোনোভাবে, আমরা সবাই জানি যে এনটিএমসি থেকে শুরু করে সরকার এবং ভারত এরা অর্গানাইজড ভাবে আমাদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন ট্যাপ করতো এবং তাদের পার্সোনাল তথ্য নিত, বা তাদেরকে অনেক সময় হানি ট্র্যাপ করতো। এই সমস্ত জায়গায় যারা আছেন, আমি মনে করি যে তাদের কাছে যদি দেশটা বড় হওয়া উচিত। এই ধরনের যদি মনে করেন আপনারা কেউ ব্ল্যাকমেইল হচ্ছেন, আপনাদের উচিত হবে আইদার রিজাইন দেওয়া, না হলে রিয়েলিটি অ্যাকসেপ্ট করা এবং বলা যে আমি এরকম একটা খারাপ কাজ করেছি যেটার জন্য আমি অনুতপ্ত, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। এবং ইউ টেল, যারা ব্ল্যাকমেইল করতেছে আপনাকে বলেন গো হ্যাড উইথ ইউর প্ল্যান। আমি মনে করি জনগণ এটাতে আপনার ভিতরে দেশপ্রেম খুঁজে পাবে। আপনার যে পার্সোনাল পলিসটা আছে এটা ক্রস করে আপনাকে আপনার যে দেশপ্রেমটা আছে এটাই লোকজনের কাছে গুরুত্বপূর্ণ হবে। এটা আমি বলছি কারণ আমার কাছে তথ্য আছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকজন অ্যাকচুয়ালি বিভিন্ন আচরণ করছেন যেটার মধ্যে সম্ভবত তারা ব্ল্যাকমেইল হচ্ছেন। সো অ্যাকচুয়ালি এইটুকুই আমার আজকে বক্তব্য ছিল। আমি অ্যাকচুয়ালি যেহেতু আমার সময় আছে, আমি যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। বর্তমান অবস্থায় আমরা কোনোভাবেই এই সরকারের উপর বিশ্বাস রাখতে পারছি না। আমার মনে হয় এখনো বিশ্বাস হারানোর সময় আসে নাই, আমি এখনো বিশ্বাস রাখতে চাই। জামায়াতের অবস্থানকে আমি অ্যাকচুয়ালি এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমি জামাতে ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি জামাতে ইসলাম মনে করি যে এটা একটা গণতান্ত্রিক দেশে তাদের রাজনীতি করার অধিকার আছে, বাট ধর্ম নিয়ে রাজনীতিটা আমি পছন্দ করি না, এটাই। পাগল শহীদুদ্দিন সন্তান, আচ্ছা, কর্নেল শহীদুদ্দিন খান সম্পর্কে কিছু বলেন। আমি শহীদুদ্দিন খান স্যার সম্বন্ধে কিছু বলবো না। বর্তমান অবস্থানে কোনোভাবেই সরকারের বর্তমান অবস্থানে, আচ্ছা, বাংলাদেশ সেনার 5 জন সদস্য গুম হওয়ার পরিবারের সদস্য নিয়ে গঠিত মায়ের ডাক সংগঠনকে, হ্যাঁ আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি বলেছি। আপন বড় ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে গেছে, এইমাত্র তুলে আপনার সঙ্গে কথা ছিল, তিনি জানালেন তাদের বাসার সিসিটিভি ফুটেজ দেখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে সেনা সদস্যরা, তুলে আপাদের সহায়তা চেয়েছেন। আমরা সবাই উনার পাশে আছি। জামাত ইসলাম বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্পূর্ণ ব্যর্থ, মেজর হায়দার স্যার লিখেছেন। শৃঙ্খলার পাশে এটা জরুরি। মোটা চাল 42 টাকা থেকে বেড়ে গত 1.5 মাস 48 থেকে 50 টাকা, আলু 40 থেকে 42 ছিল কেজি, এখন 60 টাকা। এরকম সকল জিনিসের দাম বেড়ে গেছে। যারা গত 15 বছর সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে এখনো তাদের বাজার নিয়ন্ত্রণ করছে, এসা হিসাব করে চলা মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। প্রশাসন টোটালি ইনঅ্যাক্টিভ। আমার মনে হয় সরকারের বিষয়ে হায়দার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার
এটা টাইমলি একটা পয়েন্ট বলেছেন। আমাদের সরকারের উচিত এই ব্যাপারে নজর দেওয়া। এই সময় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা উচিত। হ্যাঁ, প্রতিরক্ষা নীতি অ্যাকচুয়ালি প্রতিরক্ষা নীতি যেটা আছে এটা থাকলেও ভালো, না থাকলেও ভালো। আমি প্রতিরক্ষা নীতি হিসেবে বলতেছি, আমরা যদি একটা ডক্ট্রিন অ্যাডপ্ট করি তার মানে হচ্ছে আমরা যুদ্ধের সময় ওইটাই ফলো করব। সো আমাদের শত্রু যারা আছে তারা ওইটা অ্যানালাইসিস করবে যে তাদের ডক্ট্রিন হচ্ছে এটা। সো না থাকলেও একটা সুবিধা হচ্ছে আমরা তখন উই ক্যান টেক এনি অপশনস। সো প্রতিরক্ষা নীতি নিয়ে আমি তেমন কিছু বলবো না, না থাকলে কোনো সমস্যা নাই। কারণ প্রতিরক্ষা নীতি সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা সবসময় প্রতিরক্ষা নিয়ে বিভিন্ন সময় গবেষণা করে, তারা জানে কখন কোন জিনিসটা করতে হবে। বাট কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থেকে উইল টু ফাইট। আমাদের যারা পোটেনশিয়াল এনিমি, আমি আগের ইয়াতে বলেছি যে আমরা আমাদের প্রতিবেশীর একটা দেশকে উলফল্যান্ড বলতাম। এটা আমাদের এক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া সেটার ব্লু ল্যান্ড বানিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে আমরা তাদের সাথে তাদের সাথে অ্যালাইন। এই জিনিসটা তো তারপরে সেনাবাহিনীর ইউনিফর্ম, আমাদের এসডিটা হচ্ছে খাকি ছিল, ইন্ডিয়া জলপাই রঙের ড্রেস পরে আমরা ওটা জলপাই বানাই দিচ্ছি আর কি। জেনারেল ইকবাল করিম ভুইয়া ইন্ডিয়া থেকে বানিয়ে এনে, ইন্ডিয়া থেকে বঙ্গবন্ধুর মুক্তি বানিয়ে এনে মিলিটারি একাডেমিতে লাগিয়েছে। অর্থাৎ আমাদের সেনাপ্রধান যদি হয় হচ্ছে ভারতের অনুগত, তাহলে এই প্রতিরক্ষা নীতি বানায় কোনো লাভ আছে? সো প্রথম হচ্ছে আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে, এবং সেই মাইন্ডসেট অনুযায়ী যারা অফিসার, যাদের দেশপ্রেম আছে তাদেরকে উপরে এলিভেট করতে হবে। বাট এখন পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের ওইটা আমরা দেখি না। ফিউচার আমরা ইনশাল্লাহ দেখব। আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করা হচ্ছে না, এটার সাথে আমি স্ট্রংলি, এটা আমি কয়েকবারই বলেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমার ভিউটা বলি। এখন আওয়ামী লীগ যে একটা পুরনো রাজনৈতিক দল এটা আমরা সবাই জানি, কিন্তু গত 15 বছরে তারা যে অনিয়ম করেছে, দেশের মধ্যে যে অরাজকতা করেছে, লোকজনকে হত্যা করেছে। আজকে লিস্ট দেখলাম, এই গত বিপ্লবে 15,082 না কয়েকটা সংখ্যা, 82 বা 81 একটা সংখ্যা থেকে মারা গেছে। আপনি চিন্তা করেন যে আমরা সবাই জানি স্বৈরাচারী এরশাদ, তার আমলে বা পুরা সময়টাতে আপনি দেখবেন যে 50 থেকে 60 জন লোক মারা গেছে। আর লাস্ট ইয়ার মধ্যে বোধহয় 10 জন লোক মারা গেছে স্বৈরাচার আন্দোলনের সময়। আর এখন এতগুলো লোক মারা গেছে, তারপরে আমরা কোনো কথা বলতে চাই না। তারপরে লোকজন আসে হচ্ছে তার জন্মদিন পালন করতে। সো আমি মনে করি এটার মধ্যে জনগণের সম্পৃক্ত, এই নিষিদ্ধ করার মধ্যে আওয়ামী লীগ যেমন করেছিল, তারা নিষিদ্ধ করেছে তার শেষ মুহূর্তে জামাতকে নিষিদ্ধ করেছে। কি জন্য? যে তারা নাকি একাত্তরে গণহত্যা চালিয়েছে। আচ্ছা ঠিক আছে, গণহত্যা চালিয়েছে যদি আমি এটা ধরে নেই, বাট আমরা ইনসাইড স্টোরি জানি যে লাস্ট মুহূর্তে যে সমস্ত বুদ্ধিজীবী হত্যা হয়েছে তা ভারতীয় এজেন্টরা করেছে। যারা ভারতের আধিপত্য নিয়ে কথা বলতে পারে তাদেরকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, এখন আসি হচ্ছে বর্তমান। আচ্ছা, তারা যদি গণহত্যার জন্য তাদেরকে নিষিদ্ধ করে, তাহলে এই 14,000 এই 1500 প্লাস লোকজনের লোক হত্যার জন্য আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না? আমি মনে করি যে এখন ইউএন থেকে যে ইনভেস্টিগেশনটা চলতেছে, এটা যদি শেষ হয়, তারপরে আমি মনে করি যে একটা এই সরকার বা নির্বাচিত সরকার এসে একটা রেফারেন্ডাম দেওয়া উচিত। রেফারেন্ডাম, এটা মনে করি যে আমি মনে করি এই ধরনের একটা দলকে নিষিদ্ধ করার জন্য যদি জনগণের সম্পৃক্ত থাকে তাহলে এটা টেকসই হবে। সো তখন একটা হানা ভোট যে একে নিষিদ্ধ করা হবে কিনা করলে আমার মনে হয় স্থায়ীভাবে আওয়ামী লীগ সমস্যার সমাধান। এবং এটা কেন করা উচিত? কারণ আওয়ামী লীগ থাকলেই ভারত আমাদের ঘাড়ের উপরে সবসময় নিঃশ্বাস ফেলবে। ধন্যবাদ। প্রশ্নের অদ্ভুত জরুরি। ওকে, প্লিজ প্রোভাইড ওপিনিয়ন অন দ্য ডেথ অফ লিউটেন্যান্ট তানজিম, দ্যাট ওয়াই দ্য কমান্ডিং অফিসার 30 রাউন্ডস। আচ্ছা, তানজিমের ব্যাপারটা যেটা আমি লেটেস্ট যেটা জানি সেটা হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে থেকে ওখানে ইনভেস্টিগেশন হচ্ছে, এবং তাতে কোনো ডাউট নাই। আমি প্রথমে জিনিসটা ইনফরমেশনটা জেনে পাবলিকলি করেছিলাম, এবং তা ওখানে 30 রাউন্ডে ছিল। দেয়ার আর বিগ কোশ্চেন্স, আমরা যেটা বলেছি। তারপরে একটা ইনফরমেশন আমি দেখেছি যে তানজিম নাকি এর আগে কোন একজন ভুয়া মেজর বা রয়ের কোনো এজেন্টকে ধরেছে, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি কোথাও, আমাকে অনেকে ইনবক্স করেছে, অনেকে দিয়েছে, বাট জিনিসটা কি আমি যে ভেরিফাই করতে পারিনি। এটা সম্ভব আবার অসম্ভব, দুইটাই হইতে পারে। এবং তবে এটাতে কোনো ডাউট নাই যে তানজিমের হত্যাকাণ্ড, এটা বলবো আমি হত্যাকাণ্ড। কারণ সেনাবাহিনীতে বাংলাদেশ ইতিহাসে কোথাও দেখেছেন যে সেনাবাহিনী ঘেরাও করে রেখেছে, তারপরেও যারা অপরাধী তারা গুলি চালাচ্ছে?
আমরা স্পষ্ট দেখেছি তার গলায় গুলি লেগেছে। সো এই জিনিসটাতে কনফার্ম হয় যে যারা ওখানে দুর্বৃত্ত ছিল তারা জানতো সেনাবাহিনীর কাছে কোনো অ্যামুনিশন নাই। আর আমাদের 25 ফেব্রুয়ারিতে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর লোকজনও কিছু এই শেখ হাসিনার সাথে জড়িত ছিল। আমি ওইটা নিয়ে অ্যাকচুয়ালি আন্দোলন শুরু করব। বিভিন্ন দিন থেকে বিভিন্ন লোকজন অলরেডি শুরু করেছে। আমার মনে হয় এই 25 ফেব্রুয়ারি আন্দোলন শুরু করলে বাকি সব যারাই আওয়ামী লীগ সরকারের পান্ডা ছিল সব ধরা খাবে। তো ওইটা নিয়ে আমরা করব। বাট এই জিনিসটা হচ্ছে এই তানজিম হত্যা মামলায় কিন্তু যারা 30 রাউন্ড অ্যামুনিশন এবং অফিসারের কাছে দিয়েছে, সেই মেজর উজ্জ্বল থেকে শুরু করে তার কমান্ডার থেকে শুরু করে তার ব্রিগেড কমান্ডার থেকে শুরু করে তারা সবাই এটার সাথে ইনভলভ এবং তাদেরকে সবাইকে জবাবদিহি করতে হবে। এটা আমরা এখন প্রেজেন্ট সিচুয়েশনে যেটা দেখতেছি যে আমাদের সেনাপ্রধান ওয়াকার স্যার শুধু যাদের নাম পাবলিক হয়েছে, যাদের নাম ভাইরাল হয়েছে, শুধু তাদের এগেনস্টেই ব্যবস্থা নিচ্ছিলেন, কিন্তু তারপরে এক জায়গায় এসে সব স্টপ হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা কাকে দিয়েছি? মেজর জেনারেল জিয়াউল হাসান জেলখানায়, লেফটেন্যান্ট জেনারেল মুজিব তিনি হচ্ছেন ইয়াতে কি বলে পলাতক, তাবরেজ শামস, লেফটেন্যান্ট তাবরেজ শামস, মেজর জেনারেল হামিদ, তারা চাকরি থেকে অপশন নিয়েছেন, ফোর্স রিটায়ার্ড, বাট তাদেরকে 15 দিন টাইম দেওয়া হয়েছে এবং স্টিল তারা অফিস করতেছে এবং 2 স্টার নিয়ে ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে। এবং আমরা সবাই, আমি নিজেই বলেছি যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন অজিত দোভালের সাথে টেক্সট মেসেজ করেছে এবং এটা সেনাপ্রধান জানে, তাই না? তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করেছে এবং এক সেম জিনিস, তারপরে সেম সায়েন্স আর আবার তার ওই যে আগের রিলেশনটা কন্টিনিউ হয়েছে, ওইটার প্রমাণ থাকার পরও উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সো আমি মনে করি এই প্রফেসর ইউনূস এবার ফেরত আসার পরেই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই তানজিম হত্যার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আমরা অপেক্ষা করছি। না হলে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আন্দোলন শুরু করব আবার। Please provide your opinion on the death of... Okay. Yes, পিনাকি দাদার ভিডিও এখন অনেকে ওদের শেয়ার করে আমাকে ইনবক্স করে লোকজন। নতুন কোনো প্রশ্ন আছে কিনা দেখে আমি শেষ করব। যুবকদের সামরিক প্রশিক্ষণ নিয়ে মতামত চাই স্যার। দীর্ঘ নির্বাচনের সময় আপনি কি মনে করেন দীর্ঘ সময় হচ্ছে? 11 মতো ঘটনা আবার হওয়ার সম্ভাবনা কতটুকু? আমি যেটা মনে করি 11 মতো ঘটনা হওয়ার সুযোগ কম, বাট আমরা এই ডক্টর প্রফেসর ইউনূস সরকারও ভারতের প্রভাব যুক্ত, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। আমি মনে করি প্রফেসর ইউনূস হয়তোবা সময় নিচ্ছেন কিনা জানি না, বাট আমি এখনো ওনার উপর ভরসা করি। ভরসা আমাদের করতে হবে, কারণ এখানে ফেল হলে চলবে না। বাট আমি মনে করি ছাত্রদেরও একটা রোল আছে, মানে তারা যেহেতু সরকারের সাথে যুক্ত। আমি এখানে একটা জিনিস বলবো যে অনেকে ইয়াং ছাত্রদেরকে যে প্রশাসনের সাথে যুক্ত করেছেন এটাকে নেগেটিভ ভাবে দেখতেছেন, বাট আমি এভাবে দেখি যে যারা ইয়াং এনার্জেটিক তারা থাকে হচ্ছে ন্যায়ের পক্ষে থাকে, এবং তারা যেহেতু এরকম একটা বিপ্লবের পরে এসছে তারা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবে এবং ন্যায়ের পক্ষেই জিনিসটা। বাট আমার কাছে মাঝখানে একটু হেজি ছিল যে তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং এটাতে সরকারের সহায়তা নিচ্ছে, আমরা এটাকে আমি পজিটিভ ভাবে দেখিনি। যেমন আমরা দেখেছি যে ভারতের কেজরিওয়াল যে একটা রাজনৈতিক দল করেছে, সে কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সাপোর্ট পায়নি, সে ইন্ডিভিজুয়ালি করেছে। এবং একটা গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল করতে একটা টাকা পয়সা লাগে, সাপোর্ট লাগে। কেন তারা পেরেছে? কারণ তাদের জনগণের সাপোর্ট ছিল। বাট আমাদের স্টুডেন্টরা কিন্তু গ্রাউন্ডে গিয়ে জনগণের সাপোর্টটা পায়নি। একটা তারা বিপ্লবের সাপোর্টটা পেয়েছে, কারণ আমরা সবাই ইয়াতে কি বলে সবাই বিক্ষুব্ধ ছিলাম শেখ হাসিনা গভর্নমেন্ট নিয়ে, কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করার জন্য যে সাপোর্টটা ওইটা ওনারা পায়নি। বাট আমি যেটা মনে করি এই সরকারের উচিত হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যেটাতে যে কোনো রাজনৈতিক দল এটা জনগণ ডিসিশন নেবে। এখানে আমার আপনার কোনো কিছু ম্যানিপুলেট করার কিছু নাই। ওকে, নেক্সট। প্রধান সমন্বয়ক সার্জিস আলম এবং হাসান আব্দুল্লাহ এখন অ্যাক্টিভ নয় এবং অনেক করেছে সমন্বয়কের জনপ্রিয়তা হারাচ্ছে। আসিফ নজরুল, আপনার বক্তব্য কি? কারণ আমি মনে করি মাহমুদুর রহমানের সাথে উনি অন্যায় করেছেন এবং এটাকে মনে করি জেলে যাওয়া মনে আমার একটা ফ্যাসিশন। এটা নিয়ে অ্যাকচুয়ালি জনাব মাহমুদুর রহমান জেলে যাওয়ার 2 দিন আগে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাকে জেলে যেতে হবে, যেটা
এই সরকারের একটা ব্যর্থতা আমি বলবো। উনি অনেক সাফার করেছেন। উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, ইটস নট ইম্পর্টেন্ট। উনি একজন বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে উনার সাথে যে অন্যায় হয়েছে, উনার নামে যে কেসটা, জয় হত্যা মামলার চেষ্টা, এবং এটার যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে এটা অনেক ম্যানিপুলেট করা হয়েছে। ইভেন জয় যখন সাক্ষী দিতে এসেছিল, তার পিছু পিছিয়ে জাজও তাকে সম্মান জানাতে চলে আসছিল। এটা পিওরলি এরকম একটা কেসকে প্রফেসর ইউনূস সরকার মানে খারিজ করতে পারেনি, ওনাকে জেলে যেতে হচ্ছে। এটা খুব দুঃখজনক। আমি স্ট্রংলি বলবো যে আপনারা সবাই জানেন যে যখন প্রফেসর ইউনূস ছিলেন, ফ্রান্স থেকে আসছিলেন, উনি দেরি করে আসছিলেন। উনি কিন্তু অনেকে এটা নিয়ে কোশ্চেন করেছেন কেন দেরি করে আসছেন। আরে ভাই, এটার কারণটা হচ্ছে উনার তখন তা মামলায় উনার শাস্তি হয়েছিল, ওই শাস্তিটা খারিজ হয়েছে, তারপর উনি দেশে এসেছেন। সো উনি যদি এই ফ্যাসিলিটিটা নিতে পারেন, মাহমুদুর রহমানকে এই ফ্যাসিলিটি কেন দেওয়া গেল না? আমি মনে করি জনাব আসিফ নজরুল উনি কাজটা ঠিক করেন নাই, এবং উনার যে সমস্ত অ্যাক্টিভিটিস, আমি পিনাকিদার সাথে 100% একমত যে উনি কাজ ঠিক মতো করতেছেন না। উনার মধ্যে ভারতের প্রভাব আমি দেখতে পাচ্ছি, এবং আমি জানি না উনি ব্ল্যাকমেইল হচ্ছেন কিনা। কারণ উনার আগের, এই সরকারের আগের স্টেটমেন্ট এবং উনি সরকারে যাওয়ার পরে ওনার স্টেটমেন্টের সাথে আমি কোনো মিল দেখতেছি না। সো আমি মনে করি যে জনাব মাহমুদুর রহমানকে যদি বেশি দিন কারাগারে রাখে, লোকজন মানুষ ফুঁসে উঠবে। কারণ মানুষ সবাই পার্সোনালি সবাই মজলুমের পাশে দাঁড়ায়। উনি মজলুম, উনি অনেক সাফার করেছেন, দেশত্যাগী হয়েছেন। উনার উপরে যে আদালত প্রাঙ্গণে হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছেন, তারপরে উনির হাসি মাখা চেহারাটা বাংলাদেশের জনগণের সামনে আছে, এবং আমি মনে করি এটা একটা অন্যায় হয়েছে। প্রফেসর আসিফ নজরুল ইজ নট ডুইং দ্য রাইট থিং। ওকে, নেক্সট। কচ্ছপ গতি সম্পর্কে কি বক্তব্য আপনার? সাধারণত জনগণ এটা মানতে পারছে না, মনে হচ্ছে এই বিপ্লব আমরা হাতছাড়া হয়ে গিয়েছে। হ্যাঁ, কচ্ছপ গতির মধ্যে সবচেয়ে বড় কচ্ছপ গতি ছিল মিলিটারি, বাট আমি মনে করি যে প্রফেসর ইউনূস আসার পর এটা ঠিক হবেন। আমরা এতদিন যেটা হ্যামার করতেছি, আমি সবকিছুর মধ্যেই মনে করি যে এই সেনাবাহিনীর মাসল পাওয়ারটা হচ্ছে এই যত ধরনের এনার্জি আছে সবকিছুর পিছনে দেয়, এবং এটার জন্যই সবাই ধরে নিছে যে এই সরকারের কন্ট্রোল ঠিক মতো নাই। সেনাবাহিনীর উপরে কন্ট্রোলটা আসলেই বাকি সবকিছু এমনি আপসে আপ ঠিক হয়ে যাবে বলে মনে করি। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখন এক পার্টি মনে করতেছে যে এখন থেকে 1.5 মাস পরে কিছু একটা হবে, আর্মি পাওয়ার নিবে বা কিছু একটা হবে, এবং পিও আপা নাকি ফেরত আসবে। ভুল। বাংলাদেশে শেখ হাসিনার কোনো স্থান নাই। বাট আমাদেরকে এটাই খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই পরবর্তীতে যে সিচুয়েশনটা আসছে, সংস্কার যেটাই হোক, আমি প্রফেসর ইউনূস, আমি জানি না মানে কতদিন ওনাদের প্ল্যান, বাট আমি মনে করি যে সাফল্য আসবে, ধীরে ধীরে হলেও আসবে। আমি এখনই হোপলেস হতে চাই না। আমি মনে করি যে এই প্রফেসর ইউনূস যখন ফেরত আসবে, উনি ফুল সুইংয়ে সবকিছুর দায়িত্ব উনি আবার নিবেন, এবং সবকিছু উনি স্ট্রিমলাইন করবেন। স্পেশালি আর্মি দিয়ে শুরু করলে বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছু, বাংলাদেশে আসিয়ানের সাথে যুক্ত হলে কি আমার ভারতের বলয় থেকে বের হতে পারবো? এ ব্যাপারে আমার যথেষ্ট পড়াশোনা নাই, এই জন্য এটা নিয়ে বলবো না। জেনে জানাইতে পারি। নির্বাচনটা দ্রুত হওয়া দরকার মনে হচ্ছে। হ্যাঁ, মানে যদি আমি মনে করি, মানে যেটা মনে করি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকারও ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এখন সব জায়গায় আওয়ামী লীগের পান্ডারা আছে। এখানে যদি নির্বাচন হয়, ওখানের মধ্যেও ম্যানিপুলেট করবে। সো একটা সংস্কার না হয়ে যদি করে তাড়াতাড়ি নির্বাচন, ওইটাও একটা ফ্রুটফুল হবে বলে আমি মনে করি না। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।